জুলাই সনদ পরিবর্তন নিয়ে ব্যাখ্যা চায় বিএনপি। প্রতিবাদ করলে টিকতে পারবে না অন্তর্বর্তী সরকার। হুঁশিয়ারি গয়েশ্বরের। সুষ্ঠু নির্বাচনের জন্য ধৈর্য ধরার দাবি। ভোটের তোড়জোড়ে আর্থিক খাতে স্নায়ুচাপ। আসছে ত্রিমুখী চ্যালেঞ্জ। পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট হবে না বর্তমান রিজার্ভ। আমদানি রফতানি সহজ করার পরামর্শ। জাতীয়করণের দাবি আদায়ে অনড় ইবতেদায়ী শিক্ষকরা। ৩ সপ্তাহ ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান। দুপুরে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা। এবং আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিহত 1, গুরুতর আহত 2 জন ঢাকা মেডিকেলে। গাইবান্ধায় গরুচোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। মানবতা বিরোধী মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় পলাতক হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। জুলাই আগস্টে কুষ্টিয়ায় হত্যার মামলা সহ আলাদা 2 মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। এক মামলায় হানিফ ছাড়া অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক আছেন। আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বিশেষ করে কুষ্টিয়ায় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এমন অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মাহবুবুল আলম হানিফ ছাড়াও বাকি 3 জন আসামি হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি এবং একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন। এবং তারা যেহেতু পলাতক রয়েছেন তাদেরকে গ্রেফতারের জন্য আবারও নির্দেশ দিয়েছেন। এর আগেও একবার তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাদেরকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এবার যদি তারা ট্রাইব্যুনালের সামনে হাজির না হন তাহলে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত বা ট্রাইব্যুনাল একজন আইনজীবী নিয়োগ দিয়ে দেবেন এবং এরপরে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সবশেষ আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে যে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও জুলাই আগস্টে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন এবং তার বিরুদ্ধে যেহেতু তিনি আজকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং এই মামলার পরবর্তী তারিখ আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। এবং এখন যেটি হচ্ছে যে অভিযোগ গঠনের পরে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণ শুরুর পরে শেষের পরে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং এই মামলাগুলো ধীরে ধীরে রায়ের দিকে চলে যাবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এর মধ্যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং আজকে এই মামলায় 21তম সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিচ্ছেন। অর্থাৎ প্রসিকিউশন বলছে যে আর কয়েকজনের সাক্ষ্য নেয়ার পরেই চাংখারপুলের এই হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হবে এবং এরপরে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। যুক্তিতর্ক উপস্থাপনের পরে এই মামলাটিও রায়ের জন্য যাবে। অর্থাৎ আমরা যদি বলতে পারি যে ডিসেম্বরের মধ্যেই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের অন্তত 4টি মামলার রায় আসবে এমনটাই কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে প্রত্যাশা করছে। আর শেখ হাসিনার মামলায় 13 নভেম্বর দিন ধার্য রয়েছে। ওই দিন ট্রাইব্যুনাল জানাবেন যে শেখ হাসিনার মামলার আসলে রায় তারা কবে দিচ্ছেন এবং যেটি প্রসিকিউশন বলছে বা প্রসিকিউশন মনে করে হয়তো 13 নভেম্বর তারা দিন ধার্য করবেন। খুবই সংক্ষিপ্ত একটি তারিখ দিয়েই এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং এর মধ্যে রায় প্রস্তুতির যে কাজ সেই কাজটি চলছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক সংকটের শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানিতে এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামাত। দলটির আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রাখছে দলটি। সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে তিনি বলেন, সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝে গেছে, যদিও সরকার এ ব্যাপারে নীরব। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিষয়টি নিয়ে যেভাবে প্রতিবাদ করা উচিত বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে। বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের জবাবে তিনি বলেন, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে। সকল বিষয়ে একমত হওয়ার পরে আমাদের সবাই স্বাক্ষর করি, কিন্তু দুঃখজনক হলো 2 দিন পরে যখন প্রিন্টিং পেপার তারা আমাদের হাতে দিল, তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদবদল আছে, অনেক নতুনত্ব আছে। প্রধান উপদেষ্টা যে স্বাক্ষর হলো তিনি এই ব্যাপারে কিছু সরকার বলবেন, কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। নির্বাচনের তোড়জোড় যত বাড়ছে ততই স্নায়ুচাপ বাড়ছে আর্থিক খাতে। রমজানের আগে নিত্যপণ্য আমদানিতে এলসির চাপ ও নির্বাচনের পর দেশি বিদেশি বিনিয়োগের পথ সহজ রাখতে বাজারে নিরবিচ্ছিন্ন ডলার সরবরাহ সহ নীতি সহায়তার বড় ধরনের প্রস্তুতি জরুরি। তবে ব্যবসায়ীরা বলছেন, শুধুমাত্র ডলার সরবরাহ বা সুদের হার কমিয়ে নয়, কর পরিকল্পনা ও আমদানি রফতানি সহজ করতে নিতে হবে কার্যকর পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংক বলছে, ত্রিমুখী চাপে চাহিদার তুলনায় বর্তমান রিজার্ভ যথেষ্ট হবে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। রমজানকে সামনে রেখে নিত্যপণ্য আমদানি বাড়ছে। স্বাভাবিকভাবেই বাজার স্থিতিশীল রাখতে বছরের এই সময়ে খাদ্যপণ্য আমদানিতে গুনতে হয় মোটা অঙ্ক। আন্তর্জাতিক বাজার দর আর পরিবহনের খরচের উপর নির্ভর করে প্রতি বছরই এলসি খোলার আর্থিক আকারও হয় প্রায় দ্বিগুণ। এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে শিল্প ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের আমদানি বেড়েছে। গত বছরের 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতির সময়টি বাদ দিয়ে স্বাভাবিক সময় ধরলে 2023 সালের এই সময়ের তুলনায় তা কিছুটা কম। অন্যদিকে দেশীয় বিনিয়োগকারীদের মতো বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন নতুন সরকারের অপেক্ষায়। ফলে আসছে 6 মাসে ত্রিমুখী চাপে পড়তে যাচ্ছে আর্থিক খাত। ইলেকটেড গভর্নমেন্ট আসলে ব্যবসা বাণিজ্য একটা চাঙ্গা ভাব থাকবে। এই আমরা এখন রিজার্ভ নিয়ে যত স্বস্তির মধ্যে আছি, খুব স্বস্তিদায়ক অবস্থায় থাকা যাবে না যখন প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। একই সাথে ভোগ্যপণ্যের আমদানির চাপ, আরেকদিকে শিল্প কাঁচামাল আমদানির চাপ। ব্যবসায়ীরা বলছেন, এই 6 মাসের পরিস্থিতির উপর নির্ভর করছে কতটা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। যেখানে আমাদের 6 থেকে 8% লেভেলে জিডিপি গ্রোথ ছিল, সেটা 3 থেকে 4% লেভেলে নেমে এসছে। সো এইখান থেকে বেরোতে গেলে আসলে ইনভেস্টমেন্ট করতে হবে। নির্বাচনের পর শুধুমাত্র ঋণের সুদের হার কমানো বা বাজারে ডলারের তারল্য ঠিক রাখা নয়, নির্বাচিত সরকারের বন্দর ব্যবস্থাপনা ও কর নীতির উপর নির্ভর করবে বেসরকারি বিনিয়োগে কতটা জোয়ার আসবে। ফিসকাল এক্সপানশনও যেমন জরুরি,
তেমনি প্রাইভেট সেক্টরের জন্য ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা সেটা শুধুমাত্র যে সুদের হার দিয়ে ডিটারমিন হবে তা না, আরও তো অনেকগুলো ফ্যাক্টর আছে। সেই পলিটিক্যাল স্টেবিলিটি, এনার্জি সাপ্লাই থেকে শুরু করে আমাদের যে কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিডিওর, যেটা যে জাহাজ থেকে নামার পরে কন্টেনার পোর্ট থেকে বের করতে, এই প্রসেসটাকে 2 থেকে 3 সপ্তাহের বেশি লেগে যাচ্ছে। সো এই আসলে তো আমাদের জন্য দরকার ছিল এই জায়গাটাতে একটা ইমপ্রুভমেন্ট করা। গত বছর আমদানি বাড়ার সাথে সাথে বেড়েছিল আমদানিকারকের সংখ্যাও। ফলে এবার অর্থ পাচার রোধে সেদিকেও নজরদারি রাখা হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অভিমুখে লং মার্চের ডাক দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বেলা 2টায় লং মার্চ শুরুর কথা জানিয়েছেন তারা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে 21তম দিনের অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লক্ষ লক্ষ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবহেলা করছেন। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তারা। এদিকে নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি দলের আজ প্রেস ক্লাবে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে আসার কথা জানান আন্দোলনকারীরা। আজকে আমার বয়স 78 বছর, বিনা বেতনে আমি চাকরিতে অবসরে চলে গেছি। আমি ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টের ভিতরে বসবাস করতেছি। আমরা আজকে 40 বছর পর্যন্ত অবহেলিত, বিল নাই, বেতন নাই, ভিক্ষুকের জাতির মতো আমরা দাঁড়ে দাঁড়ে বিলের বেতনের জন্য ঘুরতেছি। কিন্তু আজও পর্যন্ত কোনো সরকার বাহাদুর আমাদের বিল, বেতন, জাতীয়করণ কিংবা এমপিভুক্তের কোনো কাজ তারা হাতে নেয় না। আমরা বারবার এই প্রেস ক্লাবে এসে ধর্ণা ধরি, কিন্তু কোনো সরকার আমাদের এই বেতন ভাতার ব্যবস্থা করেন নাই। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সান্দানি প্রত্যয়। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রত্যয়, অনুদানবিহীন ও অনুদানভুক্ত মাদ্রাসার শিক্ষকদের, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন কর্মসূচি আজ 21তম দিনে গড়িয়েছে। প্রতিদিনের মতো মাদ্রাসার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিড় করেছেন। তারা স্লোগানের মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে তাদের দাবি জানাচ্ছেন। জাতীয়করণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমন হুঁশিয়ারি দিচ্ছেন। একই সঙ্গে কিছুক্ষণ আগে এখানে শিক্ষক নেতারা বক্তব্যে জানালেন যে আজ দুপুর 2টায় তারা যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করতে পারেন। একই সঙ্গে তারা এটি প্রত্যাশা করছেন যে আজকের মধ্যেই তাদের জাতীয়করণের যে ঘোষণাটি দেয়া হয়েছিল সেই ঘোষণাটি বাস্তবায়ন করে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। দর্শক, আপনারা জানেন এর আগে গেল 28 জানুয়ারি 2025 তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত, অনুদানবিহীন এসব ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হবে এমন একটি ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল। তবে সেই ঘোষণার দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই ঘোষণাটি বাস্তবায়িত না হওয়ায় তখন থেকে কিন্তু শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। এর আগে 27 অক্টোবর শিক্ষকদের সচিবালয় অভিমুখে ঘেরাও কর্মসূচিটি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। সেখানে বেশ কিছু শিক্ষক হতাহত হয়েছেন। শিক্ষকরা আজও তাদের আন্দোলন কর্মসূচিতে বক্তব্যে জানাচ্ছিলেন যে তারা প্রত্যাশা করছেন শিক্ষা প্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন না, তারা একটিবারও তাদের সঙ্গে আলোচনায় আসছেন না। এখানে শিক্ষক প্রতিনিধিরা তাদের বক্তব্যে জানাচ্ছিলেন আজ দুপুর নাগাদ নাগরিক ঐক্য এবং গণ অধিকার পরিষদের একটি রাজনৈতিক দল এখানে আসতে পারেন এবং একই সঙ্গে এনসিপি এবং জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল শিক্ষকদের এই আন্দোলনে ইতিমধ্যে সংহতি জানিয়েছেন। শিক্ষকদের আন্দোলন কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। কমিশন প্রস্তাবনা দিয়েছে উচ্চকক্ষ পিআরের বিষয়, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বিষয়, বিচারপতি নিয়োগের বিষয়ে, সার্বিক বিষয়গুলোতে আমরা মনে করি যে গণভোটে যাওয়া উচিত এবং সরকার এই গণভোটটা কীভাবে কী প্রশ্ন সেখানে রাখবে সেটা হয়তো সরকার বিবেচনা করতেছে। তবে আমাদের কাছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব 1 যেটা, সেটা আমরা সমর্থন করে আসছি। আর দ্বিতীয়ত, গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা
তর্কের জায়গা না, বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে। তবে যদি আগে করা সম্ভব হয় এটা আগে হলে ভালো। তবে যদি সরকার একেবারেই সেই সক্ষমতা না থাকে, অপারগতা থাকে, সেটা হয়তো সবাই আমরা বিবেচনা করতে পারি। তবে জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয়, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে। এটি যদি প্রেসিডেন্ট চুপ্পু এই আদেশ যায়, তার কোনো ধরনের রাজনৈতিক ইভেন কি আইনি সাংবিধানিক বৈধতাও নেই এই ধরনের কোনো আদেশ জারি করার। ফলে এটা অবশ্যই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই আদেশটি জারি করতে হবে। আর নির্বাচনের বিষয়ে যেটা বলছেন, আমরা নির্বাচন এবং সংস্কারকে দুটি সেপারেট কার্যক্রম হিসেবে দেখতেছি। তবে এই জায়গায় ঐক্যের জায়গাটা হচ্ছে, যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। নাহিদ ইসলামের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ব্রাহ্মণবাড়িয়ার আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে নবীনগর উপজেলার গনি শাহ মাজারের পাশের হোটেলে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নূরজাহানপুর গ্রামের মনেক ডাকাতের ছেলে শিপনের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর বিরোধ চলছিল। রাতে শিপন মাজারের পাশের হোটেলে গেলে রিফাত গুলি চালায়। এতে শিপন ও হোটেলের কর্মচারী সহ 3 জন গুলিবিদ্ধ হন। এই খবর ছড়িয়ে পড়লে মনেকের নেতৃত্বে বিক্ষুব্ধরা তালতলা গ্রামে ইমরান হোসেন মাস্টারের অফিসে হামলা চালায়। এতে শিক্ষক ইমরান গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিপন। বাকি 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। গাইবান্ধায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেছে 3 জনের। গতরাতে গোবিন্দগঞ্জে উপজেলার নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যায় ওই 3 ব্যক্তি। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে প্রাণ বাঁচাতে রাস্তার পাশের পুকুরে লাফ দেন তারা। পরে স্থানীয়রা তাদের ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে মারা যান 2 জন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়দের দাবি, নিহতরা সবাই সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য। Thai Aluminium. The better is now the best. মরণ নেশা, আইস, ইয়াবা আর হেরোইনের মতো এখন গাঁজা পরিবহনে অভিনব সব পন্থার আশ্রয় নিচ্ছে মাদক কারবারিরা। বিক্রির জন্য মজুদ করতেও আশ্রয় নিচ্ছে নিত্য নতুন বিশেষ কায়দার। কখনো জরুরি সেবা ওষুধ পরিবহনের কাভার্ড ভ্যানের বিশেষ চেম্বারে, কখনো প্রাইভেট কারের সিটের নিচের চেম্বারে, কখনো বিছানার তোষক, এমনকি ডাইনিং টেবিলের নিচে বিশেষ চেম্বারেও রাখা হচ্ছে গাঁজা। গত 7 মাসে 8টি অভিযানে 450 কেজি গাঁজা উদ্ধার ও 18 জনকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র‍্যাব 2। দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলা থেকে মাদকগুলো ঢাকায় এনে বিক্রির চেষ্টা করেছে কারবারিরা। মাসুদুর রহমানের রিপোর্ট। গভীর রাতে চট্টগ্রাম থেকে বিশাল কাভার্ড ভ্যান ঢুকছে ঢাকায়। জরুরি সেবার নামে কাভার্ড ভ্যানে আসছে ওষুধ। গোপন সংবাদের ভিত্তিতে এটিকে আটক করে র‍্যাব। তথ্য ছিল বিপুল মাদক আছে গাড়িতে। পুরো গাড়ি খুঁজেও মিলছিল না মাদক, গাড়ি ভর্তি ওষুধ। অবশেষে গাড়ির সামনের ইঞ্জিনের কেবিনে মেলে বিশেষ চেম্বার। সেখানে ওষুধের বস্তায় ভরা গাঁজার প্যাকেট। 32 কেজি গাঁজা সহ আটক করা হয় 2 কারবারিকে। চক্রের সদস্যরা ওষুধ সহ বিভিন্ন জরুরি সেবার নামে দীর্ঘদিন ধরে মাদক আনছিল ঢাকায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি ট্রাকে সামনে কেবিনে বিশেষভাবে রক্ষিত অবস্থায়
32 কেজি গাঁজা 2টা বস্তায় রক্ষিত উদ্ধার করা হয় এবং 2 জনকে আটক করা হয়। অসৎ উপায়ে লাভ এবং লোভের বশবর্তী হয়ে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে আসে এবং দীর্ঘদিন ধরে তারা এই কার্যক্রমটা পরিচালনা করে যাচ্ছে। শুধু কাভার্ড ভ্যান নয়, মাইক্রোবাসের সিটের নিচে বিশেষ চেম্বার, আবার কখনো গাড়ির ব্যাগ ডালায় কাপড়ের ব্যাগেও পরিবহন হচ্ছে গাঁজা। পরিবহনের পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে মজুত করতেও ব্যবহার করা হচ্ছে বিশেষ পন্থা। নির্মাণাধীন ভবনের বেসমেন্ট তো বটেই, বেডরুমের বিছানার তোশকের নিচেও বিশেষ কায়দায় লুকিয়ে বিক্রি হচ্ছে গাঁজা। এমনকি ডাইনিং টেবিলের নিচে বিশেষ চেম্বারেও মিলছে মাদক। মাদক পরিবহনের জন্য এই নিত্য নতুন কৌশল ব্যবহার করছে। আমরাও এই কৌশলগুলো আমরা ফলো করে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করছি। গত 7 মাসে র‍্যাব 2 ঢাকা ও এর আশপাশে 8টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে 450 কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি 18 জনকে গ্রেপ্তার করেছে। এসব অভিযান থেকে অভিনব সব পন্থার চিত্র উঠে আসে। মাদক শুধু বায়ার, কনজিউমার আর সেবনকারীদের মধ্যে সীমিত অভিযান পরিচালনা করলে এটা চলবে না। মাদক বিক্রয় লব্ধ অবৈধ অর্থের মাধ্যমে তারা যে স্থাবর অস্থাবর সম্পত্তি গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। কারবারিরা যত পন্থায় রপ্ত করুক, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারবে না বলে হুঁশিয়ারি র‍্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 দশক কেটে গেলেও পূর্বাচল নতুন শহর প্রকল্প এখনও কেবলই স্বপ্ন। কিন্তু বরাদ্দকৃত বিভিন্ন প্লটে একের পর এক গড়ে উঠছে রিসোর্ট সহ অনুমোদনহীন নানা স্থাপনা। সবকিছু জেনেও চুপ রাজুক। একরকম মালিক আর কর্তৃপক্ষকে ম্যানেজ করেই চলে এসব রমরমা বাণিজ্য। আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত দেখব আলামিন তুষারের প্রতিবেদনে। এখানে ক্লোজ লেখা আছে, কি বন্ধ? পূর্বাচল নতুন শহরের 28 নম্বর সেক্টর, 4.7 একর জমি জুড়ে দৃষ্টিনন্দন এই রিসর্টের নাম দ্য স্পট। আগে থেকে বুকিং দিলে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন সম্ভব এখানে। তবে রাজুকের ওয়েবসাইটে থাকা এই সেক্টরের নকশায় এখানে তো এমন কিছু থাকার কথা নয়। পূর্বাচলের 3টি ফায়ার স্টেশনের একটি হবার কথা এখানে। তার বদলে আছে 2টি কটেজ আর একটি রেস্টুরেন্ট। রিসর্ট পরিচালনাকারীদের দাবি অনুমতি নিয়ে এই স্থাপনা নির্মাণ করেছেন, যদিও কাগজপত্র দেখতে বনানী মূল অফিসে যেতে চাইলে বেঁকে বসেন তিনি। এখানে ক্লোজ লেখা। ফায়ার সার্ভিসের যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে আমরা বাউন্ডারি করে এই জায়গাটার মধ্যে আমরা হচ্ছে লিজ নিয়ে বিজনেস করছি। প্রতি মাসে আমরা এটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভাড়া দিয়ে আসছি। আমাদের কাছে সব লিগ্যাল ডকুমেন্ট, লিগ্যাল ইনফরমেশন আছে। বনানী অফিসের লোকেশনটা আসলে এখন দিতে যাচ্ছি না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ফায়ার ফাইটার কল্যাণ তহবিলের মতো কোনো এক ট্রাস্টের মাধ্যমেই মিলেছে অনুমতি। যদিও সংস্থাটির মহাপরিচালক এ ব্যাপারে কোনো উত্তর দেননি। জানালেন দ্রুতই সেই রিসর্ট বন্ধে ব্যবস্থা নেবেন। অলরেডি ওই প্রতিষ্ঠানকে আমরা এখান থেকে এক্সটিগেট করতে বলেছি এবং আমরা ওখানে ফায়ার স্টেশন করার জন্যই জায়গাটা আমাদের নির্ধারিত এবং আমরা ফায়ার স্টেশনেরই পরিকল্পনা করেছি। অভিযোগ আছে এমনই আরও অনেক প্লট কিংবা ফাঁকা জায়গা অনুমোদিতভাবেই ব্যবহৃত হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্পে, আর পকেট ভারী হচ্ছে রাজুক সহ সংশ্লিষ্টদের। এসব অনিয়মের ব্যাপারে উত্তর মেলেনি রাজুকের। প্রকল্প পরিচালক, জনসংযোগ কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ হয়ে রাজুক চেয়ারম্যান দফায় দফায় চেষ্টা করেও মেলেনি কারও সাক্ষাৎ, কেবলই অজুহাতের ফুলঝুরি। নগর পরিকল্পনাবিদ বলছেন, জনস্বার্থের জমি ব্যক্তিগত আয়ের উৎস হিসেবে ব্যবহার সংবিধান বিরোধী। জনস্বার্থের জমি ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত হয়েছে। এটা বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 20 এবং 21 জনকল্যাণ রাষ্ট্রের দায়িত্ব নীতির পরিপন্থী। কেবল আইনি অপরাধ নয়, এটি নৈতিক ব্যর্থতার জাতীয় প্রতীক। সবশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রকল্পের 96% ভূমি উন্নয়নের কাজ শেষ হয়েছে, আর আবাসিক প্লট হস্তান্তর করা হয়েছে 24,560টি, আর ইজারা দলিল হয়েছে 23,500। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুর শহর থেকে খানপুর পর্যন্ত রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কের দুই পাশে অভিযান চালানো হয়। এ সময় উচ্ছেদ অভিযানে বাধা দেন অবৈধ দোকানদার ও ব্যবসায়ীরা। এতে ঘণ্টাখানেক উচ্ছেদ অভিযান বন্ধ রাখার পর আবারও শুরু হয়। সড়ক বিভাগ বলছে, সরকারি গ্যাজেটভুক্ত জমি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে 1.5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সিরাজগঞ্জে দুধের দাম বৃদ্ধি সহ 6 দফা দাবিতে মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছেন খামারিরা। সকালে শাহজাদপুরের সমবায়ীরা খামার থেকে দুধ সংগ্রহ করলেও মিল্ক ভিটা কর্তৃপক্ষের কাছে তা সরবরাহ করেননি। তারা জানান গোখাদ্যের দাম বাড়লেও দুধের দাম বাড়ানো হয়নি, এতে লোকসানে পড়ছেন খামারিরা। এর আগে দাম বাড়ানোর দাবি করলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি, ফলে বাধ্য হয়ে আন্দোলনে নামেন তারা। আমাদের দাবি দেওয়ার জন্য এর মধ্যে কেউ আমাদেরকে ডাকে নাই বা ভ্রুক্ষেপও করছে না সমবায়দের জন্য। বাধ্য হয়ে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অপ্রিয় সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি যে আমরা মিল্ক ইউনিয়নে আর দুধ সরবরাহ করবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মানা না হয়, এবং এই দাবি সমবায়দের ন্যায্য দাবি। গোখাদ্যের সাথে দুধের দামের মিল পড়তেছে না, তাই আমরা বলছি যে দুধের দাম আমাদেরকে 45 থেকে 50-এর মধ্যে থাকে। আমরা 40-তে আমরা 60 টাকা দাম চাইছি, যে আমাদের যদি 60 টাকা করে দুধের দাম দেওয়া হয় তাহলে আমরা মিল ভিটায় দুধ সরবরাহ করবে। জামালপুরের ঝিনাই নদীতে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ 5 শিশুর মরদেহ উদ্ধার হলো। সকালে ঝিনাই নদীর আনার বাড়ির ঘাটে বৈশাখী নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে 5 শিশুর মরদেহ উদ্ধার করা হলো। এর আগে শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে গোসল করতে নেমে তারা ডুবে যায়। ফায়ার সার্ভিস 3 জনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ ছিল 2 জন। পরে শনিবার সকালে কুলসুমের ও রোববার সকালে বৈশাখীর মরদেহ উদ্ধার করা হয়। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। তাদের আক্রমণে আরও 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। টানা 5ম দিনের মতো আকাশ ও স্থল হামলায় কেঁপে উঠে খান ইউনিস ও উত্তর গাজা। অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে ইসরায়েল মাত্র 24% সহায়তা ঢুকতে দিয়েছে উপত্যকায়। পরিস্থিতি মানবিক বিপর্যয়ের নতুন স্তরে পৌঁছেছে বলে জানায় গাজার প্রশাসন। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন এসএম ইকবাল। রোজা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আমি এসএম ইকবাল ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।